প্রায় সবসময় আমরা দেখি যে বছরের শুরুর দিকে নতুন নতুন অনেক স্মার্টফোন বাজার সরগরম করে রাখে, কিন্তু এবারের পরিস্থিতি একটু আলাদা। অনেক দিন হয়ে গিয়েছে আমরা সেই রকম আসলে ভালো স্মার্টফোন মার্কেটে দেখতে পাচ্ছি না। অনেক কোম্পানি কিন্তু স্মার্টফোন রিলিজ করা কিছুটা বলা যায় যে বন্ধই করে দিয়েছে। তো এর মধ্যে টেকনো বেশ সাহসী একটা কাজ করেছে, তারা এন্ট্রি মিড রেঞ্জের একটা ফোন রিলিজ করে ফেলেছে, টেকনো স্পার্ক 10 প্রো। আজকে আমরা এই ফোনটা নিয়ে কথা বলবো এবং খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস এতে আছে, যদিও কিছু কিছু জিনিস একটু ফ্রাস্ট্রেটিংও আছে। এই সব নিয়ে আপনাদের সঙ্গে আলাপ হবে এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে সবার আগে আমার মনে হয় দামটা একটু জানিয়ে দেওয়া দরকার আপনাদের। 8GB র্যাম এবং 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17,990 টাকা, এবং এর আরও একটা ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে 4GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, যার দাম রাখা হয়েছে 15,690। তবে সিমিলার প্রাইস রেঞ্জের মার্কেটের আরও কিছু ফোনের সঙ্গে যদি আপনি একটু ব্যাক টু ব্যাক কম্পেয়ার করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে টেকনো স্পার্ক 10 প্রো স্পেকের দিক দিয়ে বেশ খানিকটা এগিয়েই রয়েছে। এখন এই দামে এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা আমাদের আজকের ভিডিওতে সেসব নিয়ে কথা হবে। চলেন শুরু করে ফেলি। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। চেনা চেনা লাগে তবু আছে না, কি বুঝলেন? এটা ডিজাইন বেসিক্যালি আইফোন থেকে বেশ খানিকটা ইন্সপায়ার্ড, এটা বোঝাই যাচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে প্রথমে ভাবলাম যে আরে চেনা চেনা লাগে, এইরকম ফোন কোথায় জানি দেখছি, তখন মনে পড়লো আরে আমার পকেটেই তো সেই চেনা চেনা ফোনটা আছে। এনিওয়ে, ডিজাইনটা এই অংশটুকু বাদে অন্যান্য আরো কিছু জিনিস আমার কাছে বেশ ভালোই লেগেছে। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে এর ব্যাক প্যানেলে যে গ্লাস ব্যবহার করা হয়েছে। এটা ম্যাট ফিনিশ এবং দেখতে গর্জিয়াস লাগে, হাতের ছাপে খুব একটা যন্ত্রণা দেবে না আপনাকে। যদিও ক্যামেরা হাউজিং এর এই অংশটুকু যেহেতু মিরর ফিনিশ, এখানে আঙুলের ছাপ লেগে যাবে ঘন ঘন। পার্সোনালি আমার কাছে বক্স শেপের ফোনগুলো বেশ ভালোই লাগে। এই ফোনটাও কিছুটা বক্স শেপ দেওয়ার চেষ্টা করেছে তারা। ইউনিবডি ডিজাইন, আলাদা কোনো ফ্রেম নাই, আর ডিসপ্লেটা কিছুটা কার্ভড। সামনে বেজেলের পরিমাণ ভালোই চোখে পড়বে আপনার, বিশেষ করে বটম বেজেলটা সিমেট্রিক্যাল না এবং ডানে বায়ে ওপরে মোটামুটি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে তারা। তবে আমার কাছে মনে হয়েছে 5 হোল ক্যামেরাটার সাইজ আরেকটু ছোট হলে দেখতে আরো সুন্দর লাগতো। ফোনটার ওজন আমরা পেয়েছি 207.2 গ্রাম, আর থিকনেস বেশ কম 8.79 মিলিমিটার পেয়েছি। তবে ওয়ার্কম্যানশিপ চমৎকার লেগেছে। এই ফোনটা হাতে নিয়ে আপনার কাছে বেশ প্রিমিয়াম মনে হবে, এইটা গ্যারান্টি দিয়ে বলা যায়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করেছে, তবে সাইজ দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে একটা সেন্সর বসানো আছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট বলে মনে হয়েছে আমাদের টেস্টিং এ। নিচের দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও ওপরের দিকে আমি আশা করেছিলাম একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকবে, বাট সেটা নাই। এনিওয়ে, ডিজাইনে বেশ কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছে তারা, এবং এটা নর্মালি টেকনোর ফোনগুলো যেমনটা হয়ে থাকে তার থেকে একটু আলাদা। এবার চলে এলাম এইটার ডিসপ্লে সেগমেন্টে, এবং এখানে তারা ব্যবহার করেছে 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা আবার 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। সেই সাথে রয়েছে 270 হার্জের টাচ স্যাম্পলিং রেট, আর এটা পিপিআই 400 এর কাছাকাছি, যার ফলে আপনি খুব শার্প পিকচার কোয়ালিটি এর কাছ থেকে পাবেন। ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ইনডোর কন্ডিশনে আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। এবার ফোনটার হার্ডওয়্যার নিয়ে একটু কথা বলা দরকার, কারণ আমার কাছে মনে হয় যে হার্ডওয়্যারটা একটা ফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, এবং এখানে তারা ব্যবহার করেছে হেলিও G88, যেটা যথেষ্ট পাওয়ারফুল। আমরা এর আগে হেলিও G88 দেওয়া বেশ কিছু ফোনের রিভিউ করেছি এবং আমাদের পরীক্ষা নিরীক্ষায় মোটামুটি ভালোই পারফর্ম করেছে সেই ফোনগুলো। চলেন দেখে আসি এই ফোনটা কেমন পারফর্ম করেছে। তার আগে জানিয়ে রাখি, এখানে ব্যবহার করা হয়েছে অক্টাকোর সিপিইউ, যার দুইটা হচ্ছে 2.0 GHz এর কর্টেক্স A75 আর 6টা 1.8 GHz এর কর্টেক্স A55। মালি G52 MC2 পেয়ে যাবেন জিপিইউ হিসাবে। সফটওয়্যার হিসাবে এখানে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে, সেটা ভালো একটা দিক, আর সেই সঙ্গে রয়েছে HiOS 12.6। টেকনো বলছে তারা IDA ইঞ্জিন 3.0 নামে একটা টেকনোলজি এখানে ব্যবহার করেছে, যার ফলে ডাউনলোড স্পিড, সেলুলার রিসিপশন, ওয়াইফাই রিসিপশন আরো বেটার পাওয়া যাবে। আমরা যে ফোনটা দিয়ে রিভিউ করছি, এখানে 8GB র্যামের সঙ্গে রয়েছে 128GB ইন্টারনাল মেমোরি, এবং আপনি চাইলে কিন্তু এর ডেডিকেটেড মেমোরি স্লট দিয়ে আরো মেমোরি বাড়াতে পারবেন। কাগজে কলমে একরকম পারফর্ম করেছে ফোনটা, প্র্যাকটিক্যালি করেছে আর এক রকম। চলেন বিস্তারিত একটু বলি আপনাদেরকে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, 2,47,496 স্কোর করতে পেরেছে এই ফোনটা, যেটা G88 ব্যবহার করা অন্যান্য ফোনের চাইতে বেশ খানিকটা এগিয়েই আছে আমি বলবো। গিগবেঞ্চে আমরা সিঙ্গেল করে পেয়েছিলাম 424, মাল্টি করে পেয়েছিলাম 1373। প্র্যাকটিক্যাল লাইফে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এইটা সম্ভবত এর যে সফটওয়্যার তার সঙ্গে হার্ডওয়্যারটা খুব একটা অপটিমাইজ না, যার ফলে মাঝে মাঝে আমরা কিছু ল্যাগ পেয়েছি, যেটা পাওয়ার কথা না। বিশেষ করে অ্যাপ ওপেনিং টাইম
হ্যাংটা একটু বেশি ছিল বলতে গেলে, আর একটা অ্যাপ থেকে যখন আরেকটা অ্যাপে আপনি সুইচ করবেন তখন অনেক ল্যাগ এবং স্ট্যাটার দেখা যাচ্ছিল, সেইটা আরেকটু স্মুথ হতে পারতো। আমাদের কাছে মনে হয়েছে 8GB র্যাম হলে যে সুফলটা পাওয়ার কথা সেইটা সামহাও আমরা পাচ্ছিলাম না। তবে ডে টু ডে ইউসেজে আমরা নর্মালি যে সমস্ত কাজ প্রতিদিন করে থাকি, যেমন ফোন করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, টুকটাক মাল্টিমিডিয়া কনজাম্পশন করা, এই সমস্ত কাজে খুব একটা সমস্যা হবে না এবং খুব ভালো করে খেয়াল না করলে হয়তো আপনার চোখে পড়বে না এই ব্যাপারগুলো। আমরা এই ফোনটা দিয়ে বেশ কিছু গেম ট্রাই করেছি। এর মধ্যে কল অফ ডিউটি ছিল, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 এর মতো হাই রেজলিউশনের গেম ছিল এবং আমাদের অভিজ্ঞতা মিক্সড। কিছু গেমে দেখেছি যে প্রচুর ল্যাগ করেছে, আবার কিছু কিছু গেমে দেখলাম যে বেশ ভালোই পারফর্ম করেছে। তবে আপনি যদি গ্রাফিক্স কোয়ালিটি লো দিয়ে এবং ফ্রেম রেট কমিয়ে দিয়ে ট্রাই করে দেখেন তাহলে হয়তো আরেকটু স্মুথ পারফরমেন্স পেতে পারেন। এনিওয়ে, আমার কাছে মনে হয়েছে আসলে যারা হেভি গেমার তাদের জন্য এই ফোনটা আসলে না। আপনি যদি মডারেট গেমার হন, টুকটাক গেমিং টেমিং করেন মাঝে মাঝে, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। বাট একটা পজিটিভ দিক আছে এই ফোনে, সেটা হচ্ছে এত কিছু পরেও কিন্তু খুব বেশি হিট হতে দেখি না এই ফোনটাকে, যথেষ্ট কুল ছিল। অলরাইট, চলে এলাম ফোনটার ক্যামেরা নিয়ে টুকটাক কথা বলার জন্য। এবং পেছনে তারা 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর দিয়ে রেখেছে, সঙ্গে আরো টুকটাক কিছু সেন্সর, ওগুলো খুব একটা কাজের না। আর সামনে তারা দিয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। আমরা এই ক্যামেরা দিয়ে অনেক অনেক ছবি তুলেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে ছবিগুলোকে একটু ওভার স্যাচুরেটেড করে ফেলছে। ডিটেল যদিও ধরে রাখতে পেরেছে, তবে ডাইনামিক রেঞ্জ আসলে সব জায়গায় আশানুরূপ পাই নাই। সো ওভারঅল সবার কাছে হয়তো সোশ্যাল মিডিয়া রেডি লাগতে পারে, বাট আমার কাছে যেটা মিসিং মনে হয়েছে সেটা হচ্ছে ছবিতে আসলে ন্যাচারাল টোনটা আমি দেখতে পাই নাই। তবে এটাও সত্য, এই ধরনের ছবি কিন্তু সবার চোখে বেশ ভালোই লাগে। দিনের আলোতে বেশ ভালোই ছবি পাবেন, যদিও রাতে ছবি তুলতে গেলে দেখবেন যে একটু ওয়াশড আউট হয়ে যাচ্ছে ছবিগুলো, ডিটেইল কমে যাচ্ছে। তবে ফোনটা হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক রাখতে পেরেছে বেশিরভাগ ছবিতে, এই জিনিসটা পজিটিভ লেগেছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনার ছবি তোলার সময় মনে হতে পারে যে এক্সপোজার হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বাট ছবিটা তোলার পরে দেখবেন সে সফটওয়্যারের মাধ্যমে এক্সপোজারটা কন্ট্রোল করে ফেলেছে। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে গিয়ে খেয়াল করলাম সাবজেক্ট সেপারেট করতে কিছু কিছু লাইটিং কন্ডিশনে অনেক স্ট্রাগল করে, তবে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। সেলফি ফটোগ্রাফি পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। ছবিতে প্রচুর ডিটেল পেয়েছি, যদিও সেটা ডে লাইটে। আর্টিফিশিয়াল লাইটিং বা লো লাইটে ছবি তুলতে গেলে একটু সফট করে ফেলে এবং ডিটেলও গায়েব হয়ে যায়। তবে প্রত্যেকটা ছবিকে আমার কাছে সোশ্যাল মিডিয়া রেডি বলে মনে হয়েছে। সর্বোচ্চ 2K রেজলিউশনে আপনি ভিডিও করতে পারবেন, তবে ম্যাক্সিমাম 30 FPS পর্যন্ত সাপোর্ট করে। 60 FPS থাকলে আসলে ভালো হতো। ভিডিওগ্রাফি বেশ ভালোই, খারাপ না, বাট ঝামেলা হচ্ছে এতে আসলে কোনো স্টাবিলাইজেশনের ব্যবস্থা নাই, যার ফলে আপনাকে শক্ত হাতে ভিডিও করতে হবে। আর এটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। এখন তো আমাদের অনেক মিটিং ফিটিং করতে হয়, অনলাইনে ক্লাসও করা লাগে অনেকের। সো তাদের জন্য ফোনটা বেশ ভালোই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আর এই মুহূর্তে যে সাউন্ড আপনারা শুনতে পেলেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। ক্যামেরার কোয়ালিটি নিয়ে আমার ফাইনাল ভার্ডিক্ট যেটা, সেটা হচ্ছে মোটামুটি, মানে আহামরি এমন কিছুই না যা দেখে আপনি ওয়াও এরকম করবেন, বাট অত খারাপও না। 18,000 টাকা দামের একটা ফোনের ক্যামেরা যেমনটা হওয়ার দরকার ঠিক তেমনটাই তারা দিয়েছে। এবং সেই সাথে তারা দেখতে পাচ্ছি ব্যাটারিও দিয়েছে 5000 mAh। ফোনটা যথেষ্ট স্লিম, তারপরেও তারা এর মধ্যে 5000 mAh এর একটা ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে পেরেছে, সেটাই বেশ ভালো একটা ব্যাপার। সেই সাথে পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটার লাউড স্পিকার নিয়ে দুটি কথা না বললেই নয়। আমি আসলে খেয়াল করলাম যে লাউডনেসের একটু ঘাটতি আছে, আর একটু লাউড হলে বেশ ভালোই লাগতো। তবে পজিটিভ দিক হচ্ছে ফুল ভলিউমেও সাউন্ড ডিস্টর্ট হতে দেখিনি। তাহলে ভালো লাগলো না কি এই ফোনের? আমার প্রথমত যে জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে ভাই এটার বটম বেজেলটা আর একটু কমাইলে আমি পার্সোনালি অনেক খুশি হইতাম। আর যে জিনিসটা সেটা হচ্ছে ভাই পেছনে কোনো আলট্রা ওয়াইড সেন্সর নাই। ছবি টবি তুলতে গিয়ে দেখলাম যে আলট্রা ওয়াইড সেন্সর কই, পরে বুঝলাম যে এতে দেয় নাই তারা। এটা কোনো কাম করলেন ভাই? একটা 18,000 টাকা দামের ফোন একটা আলট্রা ওয়াইড সেন্সর দিবেন না? মেজর যে ইস্যুটা আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে সফটওয়্যারের সঙ্গে আসলে হার্ডওয়্যারটা ওইভাবে অপটিমাইজ না। আশা করব একটা মেজর আপডেটের পরে এই প্রবলেমগুলো ফিক্স হবে। আর একটা চাওয়া আছে আমার ভাই, সেটা হচ্ছে যে জানি হয়তো বেশি হয়ে যাবে বলাটা, বাট তারপরে বলি, স্টেরিও স্পিকার। এত বড় সড়ো একটা ফোন যদি স্টেরিও স্পিকার দিত না তাহলে মাল্টিমিডিয়া মানে এক্সপিরিয়েন্সটা আরো অনেক বেটার হতো। নর্মালি আমরা দেখেছি টেকনোর অনেক ফোনে অন্তত ইয়ারপিসটাকেও তারা সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করে স্টেরিও স্পিকারের যে মজাটা সেটা দিত এর আগে, দেখেছি বেশ কিছু মডেলে, বাট এবার দেয় নাই। তবে এই ফোনটা কিনলে কিন্তু ধামাকা একটা অফার দিচ্ছে টেকনো, এটা একটু মেনশন করা দরকার। সেটা হচ্ছে যে ফোন কিনলে আপনি ভাই মোটরসাইকেল জিততে পারেন। টেকনো স্পার্ক 10 প্রো কিনলেই থাকছে সুজুকি GSX R150 জেতার সুযোগ। এই অফার চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। 20 এপ্রিল পর্যন্ত যারা এই ফোন কিনবেন তাদের মধ্যে থেকেই এই বাইক জয়ের সুযোগ থাকবে। এই ফোনটা মোট 2টা কালারে পাওয়া যাবে। আমাদের হাতেরটার কালারের নাম হচ্ছে পার্ল হোয়াইট, স্টেয়ারি ব্ল্যাক নামক আরো একটা কালার অ্যাভেলেবেল। এই ফোনটা আসলে তাহলে কাদের জন্য?
ওয়েল, ফোনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে এবং যে হারে বেড়েছে বেশ কিছু মাস আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আসলে কাউকে ফোন সাজেস্ট করতে গেলে আমাদের এখন অনেক কষ্ট হয়। তো 17,000 টাকা দামের একটা ফোন, আর একটা ভেরিয়েন্টও তারা এনেছে 15,500 টাকার আশেপাশে। সেই হিসেবে আমি বলবো চমৎকার ডিজাইন তারা অফার করছে, যথেষ্ট স্লিম আছে, 5000 mAh এর ব্যাটারির সাথে তারা আবার 80 ওয়াট ফাস্ট চার্জার দিচ্ছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, G88 প্রসেসর যেটা যথেষ্ট পাওয়ারফুল। মোটামুটি সবকিছু তারা দেওয়ার চেষ্টা করেছে। ওয়েল, ওভারঅল আপনি যদি একজন মডারেট ইউজার হয়ে থাকেন, বেসিক কাজের জন্য আপনি একটা ফোন কিনতে চান যেখানে আসলে অত স্পেক নিয়ে বা এত কিছু নিয়ে আপনার খুব একটা মাথা ব্যথা নাই, তাহলে আপনি এই ফোনটা কিনতে পারেন। আর আপনি যদি একজন হেভি ইউজার হন, প্রচুর গেমিং করেন এবং প্রচুর মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, প্রতিদিন প্রচুর সময় আপনি ফোনের পেছনে দেন এবং মাল্টিটাস্কিং করতে হয় আপনাকে অনেক, সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু অসন্তুষ্ট করতে পারে। আমার পরামর্শ হচ্ছে সে সমস্ত সিচুয়েশনে আপনার বাজেট আরেকটু বাড়িয়ে টেকনোরই আরো অনেক ফোন আছে, সেগুলোর দিকে যাওয়া উচিত। তো আপাতত এখানে বিদায় নিতে হচ্ছে প্রিয় দর্শক, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।